স্বাগত। এখন দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি বিপ্লব রায়হান এবং আমি ইসরাত মুক্তি। শহরের ভিতরে নদীর ভাঙল, চিপের রাস্তা, ভ্যানে যাওয়া লাগে। এলাকা থেকে রাত্রেবেলা নৌকা করে রিজার্ভ করে চলে আসছে, দুর্গা এলাকা থেকে কষ্ট করে। গত 11 বছরে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে 45% ঠেকেছে, যার 84% সম্পন্ন হয়েছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। চেষ্টা করছি, নর্মালি হয়নি, তার জন্য পরে সিজারিয়ান নিয়ে গেছি। 10 থেকে 12,000 টাকার টিমে নিয়ে থাকে, আর যদি কেবিনে থাকে সেই কেবিনের চার্জ অনুসারে নির্ভর করে। সিজার বাবদই দেখা যাচ্ছে 30 থেকে 35,000 টাকা। সিজারিয়ান সেকশন স্কারে হলে অসম্ভব রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হয়ে অনেক মা মারা যেতে পারে। দুর্গম অঞ্চলে সিজারিয়ান সেকশন কেন হচ্ছে না সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে, সেটার উত্তর গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি যে ওনারাই দিতে পারবে। আমরা দেখছিলাম গ্রাম কিংবা দুর্গম এলাকা অথবা শহর নগর সব ক্ষেত্রেই বেড়েছে কিন্তু অপ্রয়োজনীয় যে সিজারিয়ান সেটি, এবং যদি একটু বলি যে 84% এর মধ্যে বেসরকারিতে হচ্ছে। এবং মুক্তি, এই যে সিজারিয়ান হচ্ছে, প্রত্যেকটি সিজারিয়ানের খরচ হয় হচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে, অথচ কোথাও কোথাও এটা কিন্তু লাখ টাকাও ছুঁয়েছে। এবং বিশেষজ্ঞরা যেটি শঙ্কা করছেন যে যদি অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধ করা না যায়, নর্মালে যদি উদ্বুদ্ধ করা না যায়, তাহলে এই যে শতাংশের কথা আপনি বললেন সেটা 90% ছাড়িয়ে যেতে পারে। এখন দুপুরে এ নিয়ে বিশেষ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। শেখ হাসিনা 1996 সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এ দেশকে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। মুক্তি, সারা দেশে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মানে 63 লাখের বেশি শিক্ষার্থীর হাতে 2116 কোটি টাকা এককালীন বৃত্তি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলাম যেটি আমরা। এবং এই সময় তিনি বলেছেন যে দেশকে এগিয়ে নিতে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করছে সরকার। বিপ্লব, এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে আমরা নবজাতক মায়েদের যে সিজারিয়ান ডেলিভারি প্রসঙ্গ, সেটা নিয়ে বিপ্লব আমরা শুরুতেই বলছিলাম, সেটি নিয়ে কথা বলতে চাই। যে হাসপাতালে প্রসবের হার বাড়ায় কিন্তু মাতৃ এবং শিশু মৃত্যু হার দুটোই কমেছে। এবং এতে যদি বলি যে সিজারিয়ানের হারটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে, যদি এর উল্টো চিত্র একদমই বলতে চাই, খরচও বেড়ে গেছে নাগালের বাইরে। যেখানে কিছু কিছু হাসপাতালে 15 থেকে 20,000 টাকা খরচ হয়, কোথাও সেই খরচ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2 লাখ টাকা। এবং মুক্তি, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে একটি সিজারিয়ানে মায়ের শারীরিক তো ক্ষতি হচ্ছে, পাশাপাশি আর্থিক ক্ষতি হচ্ছে। আপনি যেটা বলছিলেন, গত 11 বছরের একটি পরিসংখ্যান যদি বলি, সেটি হচ্ছে সিজারিয়ানের হার 11 বছরের তুলনায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছেছে কিন্তু। এবং যার 45% বলছিলাম নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ানের সংখ্যা। এবং এটি যদি করা না যায়, বন্ধ করা না যায়, আমি শুরুতেই যেটি বলছিলাম যে এটা মায়ের শারীরিক ঝুঁকি থেকে শুরু করে নানাবিধ সমস্যা হতে পারে, এবং যার অধিকাংশ হচ্ছে কিন্তু বেসরকারি হাসপাতালে। আমাদের বরিশালের সহকর্মী ফিরদাউস সোহাগ এবং বান্দরবানের সহকর্মী রিজভি রাহাতকে সঙ্গে নিয়ে মুজাহিদ শুভর একটি বিশেষ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, দেখে আসবো। বরিশালের দুর্গম চরের অন্তঃসত্ত্বা আসমা বেগম গর্ভে থাকা 7 মাসের সন্তানকে নিয়ে রওনা হয়েছেন। গন্তব্য 4 কিলোমিটার দূরের শায়েস্তাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতেই হয় চরাঞ্চলের মায়েদের। কিন্তু একবার ভাবুন, প্রসব ব্যথা ওঠার অনির্ধারিত সময়ে এই পথে মাকে দূরের হাসপাতালে নেওয়া কতটা বিপজ্জনক। বাসায় থাকি, চরের ভিতরে নদীর ভাঙল, চিপের রাস্তা, ভ্যানে যাওয়া লাগে,
চলাচল রাস্তা ভালো না যাওয়ার জন্য, আমি তারপর হাঁটতে যাই, কিন্তু রাস্তাটা ভালো থাকলে তাহলে আর সমস্যা হইতে না। এদিকে বরিশাল শহরে রয়েছে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের ভালো সুযোগ। এজন্য রোগীর স্বজনদের গুনতে হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। যদিও চিকিৎসকদের দাবি সিজারিয়ানে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। 10 থেকে 12 হাজার টাকা টিমে নিয়ে থাকি। মেডিসিনের খরচ যেরকম হয় সবাইরই মোটামুটি একই রকম হয়, যদি কোনো জটিলতা না থাকে। যদি নর্মাল বেডে থাকে 20-এর ভিতরে হয়ে যায়, আর যদি কেবিনে থাকে সেই কেবিনের চার্জ অনুসারে নির্ভর করে। পুরো জার্নিটাতে আমার এখন পর্যন্ত অলমোস্ট 1 লাখ টাকার মতো চলে গিয়েছে। সেখানে আপনার এই সিজার বাবদই দেখা যাচ্ছে 30 থেকে 35,000 টাকা। নৈসর্গিক পাহাড়ি অঞ্চল চোখের দেখায় মুগ্ধতা ছড়ালেও গর্ভবতী মায়েদের জন্য কেবলই অনিশ্চয়তার অথৈ সাগর। দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা বান্দরবানে প্রায় 4 লাখ মানুষের বসবাস, অথচ 2023 সাল জুড়ে মাত্র 1700 মা প্রসব করাতে আসতে পেরেছেন হাসপাতালে। এদের মধ্যে সিজারিয়ানে যেতে হয়েছে মাত্র 315 জনকে। বাকিরা কোথায় কিভাবে প্রসব করিয়েছেন তার সুনির্দিষ্ট হিসাব নেই। তবে বিভিন্ন তথ্য বলছে দুর্গম এলাকার মায়েদের নাগালে স্বাভাবিক প্রসবের সুযোগটিও না থাকায় কবিরাজি ও বনেজি চিকিৎসার ওপরেই নির্ভর করেন তারা। এলাকা থেকে আমরা নৌকা রাত্রেবেলা নৌকা করে রিজার্ভ করে চলে আসছে, দুর্গম এলাকা থেকে কষ্ট করে এগুলো চেক আপে আসতে হবে, অথবা এটাই যে একটা মানে গর্ভকালীনই যে একটা সংকটের সময় সেটাই হয়তো বা জানেন। বান্দরবানে কেবল সদর হাসপাতালেই রয়েছে সিজারিয়ানের সুযোগ। পাহাড়ি এলাকায় আইসিইউ বা এনআইসিইউ না থাকায় শেষ সময়ে আসা গর্ভবতী মায়েদের পাঠাতে হয় চট্টগ্রাম হাসপাতালে, যেটি ওই সময় ভুক্তভোগীদের জন্য শারীরিক, মানসিক ও আর্থিক যন্ত্রণা টেনে আনে। যারা দুর্গম এলাকা থেকে আসে ওরা কিন্তু সহজে আপনার সেবা নিতে আসে না, এমন একদম লাস্ট পর্যায়ে দেখা যায় ধাপসি খুব খারাপ অবস্থা করে ফেলছে, বাচ্চার হাত বের হয়ে গেছে, পা বের হয়ে গেছে। রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি। দুটি বেসরকারি হাসপাতালে 1 বছরে স্বাভাবিক প্রসব হয়েছে প্রায় 200টি, আর সিজারিয়ান হয়েছে 100-এর কাছাকাছি। তবে এখানেও সিজারিয়ানে এক একজন মায়ের খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি। দুটি বেসরকারি হাসপাতালে 1 বছরে স্বাভাবিক প্রসব হয়েছে 200টি, আর সিজারিয়ান শতাধিক, এবং সিজারিয়ানে এক একজনের মায়ের খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। এবার আসা যাক রাজধানী ঢাকায়। এখানে রয়েছে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ানের সর্বোচ্চ সুযোগ। মূলত সারা দেশের জটিল রোগীরা রেফার হয়ে আসেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। তবে রোগীদের স্রোতের কারণে সেবার পাশাপাশি বাণিজ্যের বলিও হন মায়েরা। এমবিবিএস এর ওনার সি সেকশন চার্জ কত হবে, একজন অ্যাসোসিয়েট প্রফেসরের কত হবে, এফসিপিএস এর কত হবে, সেটার উপরে একটা রেস্ট্রিক্টেড নীতিমালা হওয়া উচিত। রাজধানীর হাতে গোনা কয়েকটি হাসপাতালে রোগীরা সন্তুষ্ট চিত্তে প্রসব করাতে পারেন। এর একটি রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার। সরকারি এই হাসপাতালে 500 থেকে 1000 টাকার মধ্যেই স্বাভাবিক প্রসব এবং 3 থেকে 4000 টাকার মধ্যেই সিজারিয়ান করে বাড়ি ফেরা সম্ভব। আসার খবর হলো প্রতিটি অন্তঃসত্ত্বাকেই স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত চেষ্টা করে না পারলে সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়। এ কারণে রোগীদের বেশিরভাগই সেবা ও খরচ নিয়ে সন্তুষ্ট। খরচ 3000-এর মতো এরকম হবে। সবসময় সুবিধা পাইছি, তার জন্য আবার এখানে আসছি। চেষ্টা করছি, নর্মালে হয়নি, তার জন্য পরে সিজারিয়ান নিয়ে গেছি। আমি যেভাবে চাইছিলাম বাচ্চাটা হইতে আমার সেভাবে হয়েছে, আর 500 টাকার মতনও খরচ হয় নাই আমার। তবে এই সেবাটি ধরে রাখতে হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফদের নিয়মিত নিবিড় প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। বেশ কয়েক বছরের চেষ্টায় একটি মানসম্পন্ন টিম গড়ে ওঠায় রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে পড়ছে এই হাসপাতালে।
একাডেমিক সেশনে আমরা যদি কোনো পেশেন্ট নর্মাল ডেলিভারি চাইলো কিংবা তার সিজার হলো, কেন সিজার হলো, আমরা এখানে আমরা আর কিছু আমাদের কোনো কিছু ভুল ছিল কিনা, আমরা আরও কিছু করতে পারতাম কিনা, এগুলো নিয়ে কিন্তু রেগুলার আমাদের ডিসকাশন হচ্ছে এবং আমরা ওখান থেকে আবার নিজেরা শিক্ষা নিই। একইভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ 15 বছরের চেষ্টায় সিজারিয়ানের হার 70% থেকে 37%-এ নামিয়ে এনেছেন। লেবার অবজারভেশন, ইন্ডাকশন ও ডেলিভারির পৃথক রুমে সর্বোচ্চ মানের সেবার পরও স্বাভাবিক প্রসবে 10 থেকে 12 ও সিজারিয়ানে নেওয়া হচ্ছে সর্বোচ্চ 25,000 টাকা। এবার দেখা যাক বর্তমানে দেশে সিজারিয়ান ও স্বাভাবিক প্রসবে সেবা ও খরচের সার্বিক চিত্র কেমন। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর তথ্য বলছে গত 11 বছরে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে 45% ঠেকেছে, যার 84% সম্পন্ন হয়েছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিশেষজ্ঞরা বলছেন গণহারে বেসরকারিতে মায়েদের সিজারিয়ানের টেবিলে নিয়ে যাওয়ার প্রবণতা দেশের সামগ্রিক স্বাভাবিক প্রসবকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। প্রত্যেকটা অপারেশনে কিন্তু জটিলতা আছে। সিজারিয়ান সেকশনের স্কারে হলেও অসম্ভব রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হয়ে অনেক মা মারা যেতে পারে, এবং এদের যদি আবার পরবর্তী সিজারিয়ান সেকশন করতে যায় সেইখানে কিন্তু আমি যে বললাম আঘাত লাগার কথা, ফিস্টুলা হওয়ার কথা, ওই সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের আরও সোচ্চার হওয়া উচিত এই সিজারিয়ান সেকশন রেট যাতে কমানো যায়। তবে দেশের ইতিহাসে সিজারিয়ানের মাত্রা সর্বোচ্চ হওয়ার দায় গাইনি পেশাজীবীদের সংগঠন ওজিএসবির ওপর চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্গম অঞ্চলে সিজারিয়ান সেকশন কেন হচ্ছে না সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। যেটা আপনি বললেন প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে, সেটার উত্তর গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি যে ওনারাই দিতে পারবে কেন এটা বেশি হচ্ছে। ঢাকায় হাসপাতাল ভেদে সিজারিয়ানের খরচ 50,000 থেকে 1,75,000 টাকা পর্যন্ত। যদিও অধিকাংশ মানুষের পছন্দ কেবিনে থেকে 90 থেকে 1 লাখের মধ্যে সিজারিয়ানের পর্ব শেষ করা। সিজারিয়ানের মূল খরচের একটি কনসালটেন্ট ফি, অন্যটি কেবিন ভাড়া। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কনসালটেন্টরা তাদের চার্জ বেশি রাখায় কমছে না সিজারিয়ানের খরচ, যদিও উল্টো বক্তব্য সার্জনদের। নিম্নতম 30,000 টাকায় আমাদের এখানে একজন সার্জন নিয়ে থাকেন, আর উপরে যিনি অনেক রেনাউন্ড, অনেক পুরাতন, তিনি 60,000 টাকার মতো নিচ্ছেন। সার্জনগণ যদি আসলে টাকাটা কমিয়ে নেন তাহলে একটা রোগীর অবশ্যই সেখানে তার চার্জ কম আসবে। হাসপাতালের এডমিশন চার্জ, বেড চার্জ, খাওয়ার চার্জ, ডায়েটিশিয়ানের চার্জ, ওটির চার্জ, ওটির মেডিসিনের চার্জ, ইনস্ট্রুমেন্টের চার্জ, সুচার মেটেরিয়াল চার্জ, বিভিন্ন ধরনের চার্জ। হাসপাতালের প্রত্যেকটা জিনিসের বিল কিন্তু বেড়েই চলছে। এটার জন্য কিন্তু কোনো হাসপাতালের জবাবদিহিতা নেই। ঢাকায় সার্জনের টিম চার্জ 15,000 থেকে 85,000 টাকা পর্যন্ত, আর কেবিন ভাড়া 2,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের দাবি ঢাকা শহরে একটি মানসম্পন্ন সিজারিয়ানের জন্য সর্বোচ্চ 60,000 টাকার বেশি খরচ হওয়া উচিত নয়। আমার মনে হয় যে সবচেয়ে উচ্চ, যে একেবারে উচ্চবিত্ত হসপিটাল, উচ্চবিত্ত সার্জনরাও যদি করেন তাহলেও এটি খুব বেশি হলে একেবারে 50 থেকে 60,000 টাকার উপর হওয়া উচিত না। যোগ্যতা অনুযায়ী কোন কনসালটেন্টের ফি কত হবে বা কোন হাসপাতালের ফি কেমন হবে সেটি নির্ধারণ করেন স্বয়ং কনসালটেন্ট বা সেই হাসপাতাল। এমনকি কোন হাসপাতাল কোন গ্রেডের সেটিও নির্ধারণ করা হয়নি আজও। সরকার বেঁধে দিলে পারে তখন ঢাকা শহরে 12,000 আর 1,80,000-এর সিজারের গল্প উঠবে না, ফিক্সড হয়ে যাবে। সরকার সেটা করে না। এখন সরকারের যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানে এই দায়িত্বটি রয়েছে তারা কেন করে না সেটাও আমরা জানি। বিকজ যারা বেশি পয়সা নিচ্ছে, সব পয়সা যে তাদের পকেটে ঢুকছে তা তো না, তারাও তো সবাইকে দিয়ে থুয়েই খাচ্ছে। প্রসূতি মেয়ের স্বাস্থ্যসেবা এককালে বেশ জটিল ছিল। বরিশালের সরকারি ও বেসরকারি হাসপাতালে আধুনিকতার ছোঁয়া লেগেছে। 1 থেকে 1.5 দশক আগের তুলনায় এখন স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হয়েছে। তবে সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট ও অনিয়ম দূর করা গেলে এবং বেসরকারি হাসপাতালে যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন হবে।
এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অগ্রাধিকার ভিত্তিতে বান্দরবান প্রতিটি উপজেলার সিজারের সুযোগ সৃষ্টির দাবি রোগীদের, পাশাপাশি মা ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে এনআইসিইউ, আইসিইউ সহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির জোর দাবি চিকিৎসকদের। সিজারিয়ানের হার এবং খরচ দুটি নাগালের মধ্যে আনতে সরকার বরাবরের মতো ব্যর্থ হলে বাংলাদেশের নারীরা অব্যাহতভাবে শারীরিক ক্ষতি ও আর্থিক চাপের মধ্যে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 1,39,00,000 টাকা বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ, যাতে শিক্ষক শিক্ষার্থীরা বিপাকে পড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফরেনসিক ও মাইক্রোবায়োলজি বিভাগের কার্যক্রম। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানতে চাই যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেডিকেল কলেজ কি রকম ব্যবস্থা নিচ্ছে, আর এই যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এর কারণটা আসলে কি? মুক্তি, আসলে বড় অঙ্কের বিল বকেয়া। এই সময়ে বিদ্যুৎ বিভাগের সাথে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং এর আগে কিন্তু গেল 9 তারিখ বিদ্যুৎ বিভাগ থেকে একটি চিঠি দেয়া হয় বকেয়া বিল পরিশোধের জন্য, সেটিও দেয়া হয়নি এবং আজকে 24 তারিখ এসে তারা বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করে। এর মধ্যে অনেকবার চেষ্টা করেছেন, মেডিকেলের প্রিন্সিপালের সাথে কথা হয়েছে একটু আগে আমার, তিনি বলছিলেন যে তিনি এর মধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন যে কিছুদিন অপেক্ষা করার জন্য, কিন্তু সেই অপেক্ষা আর করা হয়নি। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণ হিসেবে তিনি বলছিলেন যে এটি কোভিডকালীন সময়কার একটি সমস্যা এবং কোভিডের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কার্যক্রম এবং হোস্টেলের যে কার্যক্রম সেটি বন্ধ ছিল। তখনকার সময় বন্ধ থাকায় বেশ বড় অঙ্কের একটি বিদ্যুৎ বিল, যেটি আসলে বিদ্যুৎ বিভাগকে পরিশোধ করতে হয়নি, সেটি অডিটের পর তারা মন্ত্রণালয়ের কাছে ফেরত দিয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয় থেকে এই টাকাটা এখন আবার রিফান্ড করার কথা বারবার চেষ্টা করার পরও মন্ত্রণালয় থেকে তিনি এই বিপুল অঙ্কের টাকাটি ফেরত আর আনতে পারেননি এবং সেটি জটিলতায় সেখানে আটকে আছে। মন্ত্রণালয় আসলে বরাদ্দ না দিলে সেক্ষেত্রে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিলটি দিতে পারে না, সে কারণেই মূলত বিদ্যুৎ বিল বকেয়া বলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন। আর এর মধ্যে আমরা সকাল থেকে দেখছি যে এখানে পুরো মেডিকেলের যে একাডেমিক ভবন, ফরেনসিক বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ পুরোটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকারে এবং শিক্ষার্থীদের যে নিয়মিত ক্লাস সেটি ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা লাইব্রেরিতে তাদের পড়াশোনা করতে হয়, আমরা দেখেছি যে সেখানে ছোট ছোট ফ্যান নিয়ে গরমের মধ্যে আসলে তাদেরকে কাজগুলো চালাতে হচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে ফরেনসিক বিভাগ, যেহেতু সেখানে মর্গে বেশ কিছু মরদেহ থাকে, পাশাপাশি মাইক্রোবায়োলজি বিভাগ যেখানে নির্দিষ্ট তাপমাত্রা আসলে যেই জীবাণুগুলো সেগুলো সংরক্ষণ করতে হয়, সব মিলিয়ে এই মাইক্রোবায়োলজি বিভাগ যদি নির্দিষ্ট তাপমাত্রা রাখতে না পারে সেখানে কিছুটা সমস্যা তৈরি হয়। তো বিদ্যুৎ না থাকার কারণে আসলে শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 2000 শিক্ষক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। মুক্তি, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। মুক্তি, সারা দেশের মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের 63 লাখের বেশি শিক্ষার্থীর অসচ্ছল শিক্ষার্থীর হাতে 2116 কোটি টাকার এককালীন উপবৃত্তি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই সময় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকের যারা শিক্ষার্থী তারাই একদিন বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাবে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী হাসিবিল্লাহ। আলোকিত হবার লক্ষ্যে শিক্ষালয়ে ভবিষ্যৎ প্রজন্ম, এ যাত্রা সহজ করতে 15 বছরে 464 কোটি বই বিতরণ করেছে আওয়ামী লীগ সরকার। ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় 2011 সালে গঠিত হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেই থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের 63 লাখ শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2116 কোটি টাকার এককালীন উপবৃত্তি দেন প্রধানমন্ত্রী। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হয় মাধ্যমিক পর্যায়ে 5000, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 6000 এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা হারে। এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে 11 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। আপনার শিক্ষা সহায়তার জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে। ধন্যবাদ সবাই।
শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমে গেছে। আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে, নাই বললেই চলে। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগানোর লক্ষ্যে প্রকল্প ভিত্তিক সকল বৃত্তির উদ্যোগ এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে। এ সময় প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম, মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে। তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। আনন্দদায়ক পদ্ধতিতে জ্ঞান অর্জনের লক্ষ্যে নতুন শিক্ষা ব্যবস্থা পদ্ধতি তৈরি করা হয়েছে, তবু একটা শ্রেণী সমালোচনা করছে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। কারণ এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের আহ্বান জানান সরকার প্রধান। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বিপ্লব, কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সিলেট জেলার যে বন্যা পরিস্থিতি তার কিছুটা উন্নতি হতে শুরু করেছিল, আবারও ফের বৃষ্টি হচ্ছে, যার কারণে সেখানকার বাসিন্দারা কিছুটা ভোগান্তিতেই পড়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর আগামী 3 দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যার কারণে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। আর এদিকে যেহেতু সুনামগঞ্জের বন্যার পানি কমতে শুরু করেছে, সেই দিক থেকে কিন্তু বন্যার যে ক্ষতচিহ্ন সেগুলো ফুটে উঠতে শুরু করেছে। এখন আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন বানভাসী মানুষেরা তারা তাদের ঘরে ফিরতে কিন্তু শুরু করেছে। তবে নতুন একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রবল বেগে হবিগঞ্জের যে লোকালয়গুলো রয়েছে সেখানে পানি প্রবেশ করতে শুরু করেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিটি একটি প্রতিবেদনে বিস্তারিত দেখব। উজানের ঢলের পানি কমায় সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর মধ্যে ফের বৃষ্টিতে আবারও শঙ্কায় নগরবাসী। আগামী 3 দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট মহানগরে 42টির মধ্যে 8টি ওয়ার্ড এবং 13টি উপজেলা বন্যায় প্লাবিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন প্রায় 2 লাখ মানুষ। জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, গবাদি পশুর খাদ্য সংকট, কৃষিজমি ও মাছের ঘেরের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে যোগাযোগ ব্যাহত হওয়ায় সীমাহীন দুর্দশায় উপজেলার বাসিন্দারা। বন্যার কারণে এই ওয়ালটার যে একটা ভিত্তি ছিল সেটা নেই, এখন ওয়ালটাই পড়ে গেছে। চালাইতে পারতেছি না, প্যাসেঞ্জারেরও কষ্ট, গাড়িরও কষ্ট, ড্রাইভারেরও কষ্ট। খুব কষ্ট মাঝে ভোগান্তির মাঝে আমরা দামারি একটা জায়গা আছে, ওখানে কষ্ট হয়। এখানে আইয়ারলে পানি প্রতিটা বছর ভাঙে যায় কি। এদিকে সুনামগঞ্জের 7 উপজেলার প্রায় 6.5 লাখ মানুষ এক সপ্তাহ পানিবন্দী থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভাটি অঞ্চলের জীবনযাত্রা। সুনামগঞ্জে নদ নদীর পানি কমছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে নৌকাযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে তাহিরপুর উপজেলায়। বানের পানি নিম্নাঞ্চলের বেশিরভাগ বসতভিটা তছনছ করে দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদরে। ক্ষতিগ্রস্ত মানুষ এখন ঘরবাড়ি মেরামত ও নতুন শুরু নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। গত বছর তো 2 স্টেপে আইছিল, 2-3 স্টেপে আইছিল, এবার তো পানিটা ফট করে আয়া পড়ছে। শীতের দিনই পানি, আমাদের ঘরবাড়ি পুরা তলিয়ে গেছিল গা, প্রায় বুক সমান পানি আসলো। মাল সামান অনেক ক্ষতি হচ্ছে, ঘর ভাঙ্গা হয়ে গেছে গা। যারা আশ্রয়কেন্দ্রে আছে তারা এখন বাড়িতে আসলে তো ঘর বাড়ি ঠিক করতে হবে, তাদের তো এরকম কোনো সামর্থ্য নাই যে ঘর বাড়ি ঠিক করতো। বাড়ি করতে গিয়ে বন্যার পানি এত বাইক এটা তো ঠিক করবো, আর্থিক ক্ষমতা হইতো নাই নিজের কাছে। হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমলেও প্রবেশ করছে লোকালয়। এতে সার্বিক বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। অধিকাংশ বাড়িঘরে হাঁটু কোমর সমান পানি থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না বানভাসীরা। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ।
পানি অনেকটা ধীর গতিতে নামার কারণে বন্যা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা স্থানীয়দের। প্রত্যয় দাস, এখন তো বলে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মুক্তি, বাংলাদেশের রেল যোগাযোগের জনপ্রিয় একটি রুট হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত, যেটির ভাগ্য ঝুলে আছে রেলওয়ের মর্জির উপর। কখনো বলা হচ্ছে ইঞ্জিনের সংকট, কখনো বলা হচ্ছে জনবল সংকট। নিঃসন্দেহে এই রুটটি আমার দেখা যে জনপ্রিয় তো রয়েছে, পাশাপাশি বেশ লাভজনক একটি রুট কিন্তু এটি। এবং এই যে বন্ধ থাকার ঘোষণা বারবার আসছে, এ নিয়ে দুই জেলার মানুষের আন্দোলনের মুখে কিন্তু আরও 1 মাস বাড়িয়ে 24 জুন পর্যন্ত নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। তবে এই রুটে যে লোকাল ট্রেনটি রয়েছে সেটি স্থায়ীভাবে চালুর দাবি জানিয়েছে যারা স্থানীয় সেখানকার বাসিন্দা রয়েছেন তারা। এই নিয়ে আমাদের সহকর্মীর প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। প্রথমবার ট্রেনে চড়ার সুযোগ পেয়ে 2023 সালের ডিসেম্বরে এভাবেই উল্লাসে মাতেন চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা। আশা ছিল প্রায় 1800 কোটি টাকার এই প্রকল্প এ জনপদের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগে আমূল পরিবর্তন আনবে। হয়েছেও কিছুটা। রেল চালুর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়াও কমে যায় 100 থেকে 120 টাকা পর্যন্ত। তবে উল্লাসে ভাটা পড়ে যখন চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চালু না করে কেবল ঢাকা কক্সবাজার ট্রেন চালু করা হয়। পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে চলতি বছর ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। অল্প সময়ের মধ্যে ট্রেনটি হয়ে ওঠে জনপ্রিয়। লাভজনক ও যাত্রী চাহিদা থাকার পরও টানা 52 দিন চলার পর ইঞ্জিন ও জনবল সংকটের কারণ দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে। এতে মানুষের মধ্যে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। স্থায়ী করা খুব বেশি প্রয়োজন, কারণ কক্সবাজার আসা যাওয়ার জন্য ট্রেনটা বেশি জরুরি আমাদের জন্য। কারণ হচ্ছে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। এই ট্রেনটা যেন আর বন্ধ না হয়, এটা আমাদের দাবি। ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা কম খরচের মধ্যে একটা ভালো একটা জার্নি উপভোগ করতে পারি। ঈদুল আজহায় আবার বিশেষ ট্রেন চালু করে কর্তৃপক্ষ। সেটিও নির্ধারিত মেয়াদ শেষে বন্ধ করে দেওয়ার কথা ওঠায় ফের আন্দোলনে নামে দুই জেলার বাসিন্দারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়া হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হলে কক্সবাজারগামী সব ট্রেন বন্ধ করে দেয়া হবে। দাবি ওঠে এই স্পেশাল ট্রেন স্থায়ী করারও। আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের নামতে হয়, এটা তো একেবারেই চট্টগ্রামের প্রাণের দাবি হওয়া উচিত। সবাই ওই ঐক্যবদ্ধ দাবি হলো আগামী 25 তারিখ এই যে রেল যে বন্ধের যে সিদ্ধান্ত এটা স্থগিত করে এ অবস্থায় রেল কর্তৃপক্ষ যাত্রী চাহিদা বিবেচনায় আগামী 24 জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত নেয়। বাড়ানো হয় বগি ও সিট সংখ্যা। এইখানে আমাদের যাত্রীদের অনেক চাপ বা যাত্রীদের অনেক ডিমান্ড, সেই কারণে আমাদের রেল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখানে অতিরিক্ত বগি সংযোজন করে একটা ফুল ফ্লেজ বড় আকারের একটা ট্রেন পরিচালনা করা, যাতে যাত্রীরা সহজে স্বাচ্ছন্দ্যে এবং অধিকতর যাত্রী পরিবহন করা যায় সেই লক্ষ্যে। বাংলাদেশ রেল নিয়ে প্রচলিত প্রবাদ আয় থেকে ব্যয় বেশি। যুগ যুগ ধরে লোকসানে থাকা এই খাত গেল অর্থ বছরেও লোকসান করেছে 2400 কোটি টাকা। সেই জায়গাতে সম্ভাবনা তৈরি করেছে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন। মাত্র 62 দিনে 70,811 জন যাত্রী পরিবহন করেছে এই ট্রেন এবং এই ট্রেনের মধ্য দিয়ে আয় করেছে বাংলাদেশ রেলওয়ে 1,33,00,000 টাকা। চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছানোর পূর্বে 8টি স্টেশনে থামে। শোভন শ্রেণীর আসনের জন্য সর্বনিম্ন 45 টাকা এবং প্রথম শ্রেণীর আসনের জন্য 185 টাকা ভাড়া আদায় করা হয়। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া 340 টাকা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। স্বাদে ঘ্রাণে অনন্য হয় রাঙামাটির পাহাড়ি কাঁঠালের চাহিদা দেশ জুড়ে। তাই এখানকার কাঁঠাল স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে বিভিন্ন জেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির পৌর ট্রাক টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানতে চাই যে এবার রাঙামাটিতে কাঁঠালের ফলন কেমন হয়েছে, পাশাপাশি কত টাকার বেচা কেনা হতে পারে পুরো জেলায় কাঁঠালের? বিপ্লব, আপনি জানেন যে রাঙামাটির যে পাহাড়
সেটি আসলে কাঁঠাল উৎপাদনের জন্য অনন্য। একই সঙ্গে এখানকার মাটি এবং আবহাওয়া খুবই চমৎকার কাঁঠাল উৎপাদনের জন্য। এইবার জেলায় আসলে ৩,৪৮০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। ব্যক্তিগতভাবে যে পারিবারিক উঠান কিংবা বাগানে সব মিলিয়ে আসলে ৩,৩৮০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যদি একটু বলে রাখি যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ লাখ মেট্রিক টন, যেখান থেকে কৃষক পর্যায়ে এইসব কাঁঠালের মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে এখানে কৃষি বিভাগ যেটি জানিয়েছে। তবে এইসব কাঁঠাল কৃষকদের কাছ থেকে বিক্রি হলেও সেটি আসলে কয়েক হাত বদল হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং সেখানে আসলে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। একটুখানি যদি বলে রাখি যে রাঙ্গামাটি জেলা সদর, কাউখালী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং নানিয়াছড়ি সহ আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখানে প্রচুর সংখ্যক কাঁঠাল উৎপাদন হচ্ছে এবং সেগুলো নৌপথে যেসব যোগাযোগ রয়েছে উপজেলা, সেই উপজেলাগুলো থেকে এখানে রাঙ্গামাটি জেলা শহরের সবচেয়ে যে বড় বাণিজ্যিক কেন্দ্র বনরূপা, তার সমতা ঘাট এলাকায় আসলে সেই তারা নৌকা বোঝাই করে কৃষকরা নিয়ে আসেন এবং সেখানে নৌকার উপরে আসলে এইসব ভাসমান যে কাঁঠালগুলো বিক্রি হয় এবং সেখান থেকে আমি এখন দাঁড়িয়ে আছি যে রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল, সেখানে আনা হয় এবং সেখান থেকে আসলে ট্রাক বোঝাই করে ব্যবসায়ীরা দেশের নানা প্রান্তে নিয়ে যান। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখানে এই কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। একটুখানি বলে রাখি যে এই কাঁঠালের স্বাদ এবং এর যে মিষ্টতা রয়েছে এবং এইগুলো আসলে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠে বলে এইসব কাঁঠাল আসলে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না, এমনটাই দাবি করছেন এখানকার যারা চাষি রয়েছেন তারা। এই কারণেই মূলত দেশের বিভিন্ন প্রান্তে এই পাহাড়ি কাঁঠালের প্রচুর চাহিদা রয়েছে বলে এখানকার যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়ীরা বলছেন। তবে একটি বিষয় বলে রাখি যে এই ব্যবসার আড়ালে কিন্তু একটি তাদের দুঃখ রয়েছে ব্যবসায়ীদের। তারা যেটি বলছেন যে এইসব মাল আসলে ৫০ থেকে ৬০ টাকা করে কৃষকদের কাছ থেকে কিনলেও তারা খুব বেশি লাভ করতে পারেন না। কারণ হিসেবে তারা বলছেন যে পথে পথে তাদেরকে অনেকগুলো খরচ বহন করতে হয়, বিশেষ করে বিভিন্ন জায়গায় তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়, যেটাকে তারা চাঁদা হিসেবে বলছেন। এই কারণে ভালো মূল্যে তারা ক্রয় করলেও ভালো বেশি দামে তারা বিক্রি করতে পারেন না, এমনটা তারা বলছিলেন। একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটির যে শহর এবং এর আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখান থেকেও প্রচুর সংখ্যক কাঁঠাল দেশের নানা প্রান্তে এটা নিয়ে যায়। এই ছিল রাঙ্গামাটি পুরো ট্রাক টার্মিনাল থেকে কাঁঠালের সর্বশেষ অবস্থা। বিপ্লব। রাঙ্গামাটিতে এবার কাঁঠালের ভালো ফলন হয়েছে। সহকর্মী জুয়েল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে। অতিরিক্ত তাপ আর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট বীজ রোপণ করতে পারছে না নওগাঁর কৃষকরা। শ্রমিক সংকট, জলাশয়ে পানি স্বল্পতা সহ রয়েছে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও। পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নওগাঁর কৃষকরা। 5 বছরের ব্যবধানে পাটের আবাদ কমেছে প্রায় ২,৩৮৩ হেক্টর। আব্বাস আলীর তথ্য ছবিতে বিস্তারিত। নওগাঁ সদর উপজেলার কৃষক হারুন চাষের 2.5 বিঘা জমিতে বছর জুড়ে ধান, ভুট্টা ও বিভিন্ন শাকসবজির আবাদ করেন। তবে ভালো দামের আশায় এবছরই প্রথম 2 বিঘা জমিতে পাটের আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে 7,000 টাকা। 2 বিঘা মাটিতে 7,000 খরচ হয়েছে, আরও প্রায় 12-13 হাজার টাকা খরচ হবে এই মাটির পাট কাটা ডুবাতে। এরপর দিয়া তারপর আল্লাহ কতখানি কি দিবে, এরপরে বিক্রি করার পরে বুঝে যাবে। হারুনের মতো জেলার সদর, মান্দা, বদলগাছি, ধামইরহাট উপজেলা সহ অন্যান্য উপজেলার কৃষকরা অনেক স্বপ্ন ও আশা নিয়ে পাট চাষ করেছিলেন। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চারা ঠিকমতো গজায়নি, আর যতটুকু গজিয়েছে সেগুলোও মরেছে তাপপ্রবাহে। আবাদ ভালো না হওয়ায় হতাশ তারা। ফলন কম হলেও চাহিদা বাড়তি থাকলে দাম ভালো পাবেন বলছেন কৃষকরা। 2 বছর অতিরিক্ত খরার কারণে পাট বোনা যায়নি তো, আর যারা একটু বুনেছে মানে খরায় পাট মরে গেছে। পাটলে খুব হচ্ছে ডুবানোর সমস্যা, তবে লেবার পাওয়া যায় না। সময়ের ব্যবধানে প্রতিনিয়তই দাম কমছে দেশের প্রধান অর্থকরী ফসল সোনালী আঁশের। কয়েক বছরে ফসল চাষে আগ্রহ হারিয়েছেন নওগাঁর অনেক কৃষক, যে কারণে হারাতে বসেছে সোনালী আঁশের ঐতিহ্য। 5 বছরের ব্যবধানে জেলায় পাটের আবাদ কমেছে প্রায় 2,083 হেক্টর। পাট চাষ কমিয়ে অনেকেই শাকসবজি আবাদ করছেন, আবার অনেকে আউশ ও আমন ধান চাষাবাদের জন্য ফেলে রেখেছেন জমি। 25 কাঠা জমিতে পাটের আবাদ করতাম, ওটা আমি লাগারে প্রায় 3 বছর করলাম ওখানে জমিতে, কিন্তু করে ওই পাট দেখা যায় হিসাব করে অনেক খরচ। পাট বাদ দিয়ে শাকসবজির আবাদ করতেছি, এখন সবাই করতেছে। 280 বিঘা যেখানে পাট হতো সেখানে 40-50, যা যখন একটু সিঁড়ে দরকার এই জন্য পাট বোনে একটু।
কৃষকরা জানান প্রতি বিঘা জমিতে হাল চাষ, বীজ রোপণ, সার, কীটনাশক, সেচ, নিড়ানি, কাটা, জাগ দেওয়া ও শ্রমিক সহ ঘরে ওঠানো পর্যন্ত খরচ হয় 11 থেকে 14,000 টাকা, যেখানে বিঘা প্রতি ফলন হয় 7 থেকে 11 মণ। গেল বছর 2200 থেকে 2500 টাকা মনে পাট বিক্রি হয়, আর এবছর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। খরচ বরচ দেখা যায় 11,000 টাকা 12,000 টাকা পর্যন্ত এর পরন আসে, তাতে বেচা যায় মনে করে 2 থেকে 2,500 টাকা এরকম আসে। এতে কৃষকের পোষায় না। কৃষি বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 3,550 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া 2022-23 অর্থ বছরে 4,450 হেক্টর, 2021-22 অর্থ বছরে 5,330 হেক্টর, 2020-21 অর্থ বছরে 5,725 হেক্টর এবং 2019-20 অর্থ বছরে 5,933 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত 5 বছরের ব্যবধানে পাটের আবাদ কমেছে প্রায় 2,383 হেক্টর। কৃষকদের উদ্বুদ্ধ করতে পাট অধিদপ্তর থেকে এবছর জেলায় 10,500 জন কৃষককে প্রণোদনা হিসেবে 1 কেজি উন্নত জাতের পাট বীজ ও 12 কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে। তবে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানো গেলে পাটের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তেমন বৃষ্টিপাত ছিল না এবং তীব্র তাপদাহের কারণে কৃষক মাঠে পাট বপন করতে পারেনি। এছাড়াও পাট চাষ পরবর্তীতে পাটের আঁশ ছড়ানো একটা সমস্যা। এ সকল কারণে আসলে কৃষক পাট চাষে নিরুৎসাহিত হচ্ছে। উৎপাদিত পাটের পণ্য যদি সঠিক টাইমে ব্যবহার করা যায়, পাটের উৎপাদনের সঙ্গে সঙ্গে চাহিদাও আমাদের বেড়ে গেলে আমাদের পাট চাষে আগামীতে চাষিরা পূর্বের আগ্রহ ফিরে আসবে। জেলায় এবছর 3,550 হেক্টর জমি থেকে 9,940 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 59,64 লাখ টাকা। এখন নওগাঁ। সময় হলো আরো একটি ছোট্ট বিরতি। একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বিপ্লব, পবিত্র ঈদুল আজহার ছুটিটা মাত্রই শেষ হলো এবং গত কয়েক ঈদ ধরে আমরা দেখছি যে ঈদ এলেই কিন্তু সিনেমা মুক্তির হিড়িক পড়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা। তো এই কারণে কিন্তু হলগুলোতেও দর্শকরা ছুটছেন এবং প্রতি বছর নতুন নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। সেই ধারাবাহিকতা এবারও 5টি নতুন সিনেমা ঈদে মুক্তি পেয়েছে এবং মুক্তির দিন থেকে এখন পর্যন্ত যে সিনেমাটি হলগুলোতে বাজিমাত করছে সেটি হচ্ছে শাকিব খান অভিনীত তুফান সিনেমা। প্রতিটি শোই হাউসফুল ছিল এবং যেটি বলা হচ্ছে যে তুফান মুক্তির প্রথম 2.5 দিনে শুধু সিনেপ্লেক্স থেকে কিন্তু 1,20,00,000 টাকার মতো সিনেমাটি আয় করেছে। তবে তুফান সহ যে 5টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এখন পর্যন্ত সেই 5টি চলচ্চিত্র কত টাকা আয় করেছে সে তথ্য আমরা জেনে আসতে চাই সহকর্মী সুমাইয়া রাত্রির প্রতিবেদন থেকে। একসময় প্রতি সপ্তাহে ঢাকায় সিনেমা ছিল জমজমাট, কিন্তু সেই রেওয়াজ ছেড়ে এখন ঈদকে ঘিরে ঢাকায় সিনেমা অঙ্গন উজ্জীবিত। গেল ঈদ উল ফিতরে একযোগে 11টি সিনেমা মুক্তির ফলে লোকসানের মুখ দেখতে হয়েছে অনেক প্রযোজককে। তাই এবার ঈদ উল আজহায় 1 ডজন সিনেমা মুক্তির কথা থাকলেও অবশেষে মুক্তি পায় মাত্র 5টি সিনেমা: তুফান, রিভেঞ্জ, আগন্তুক, ময়ূরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড। রিসেন্টলি যা হচ্ছে, বিশেষ করে রায়হান রাফি আরও অনেকেই এত সুন্দর সুন্দর সিনেমা বানাচ্ছে যে আমাদের সিনেমা হলে আসা হচ্ছে। প্রতিদিন যদি এরকম ছবি রিলিজ হয় রেগুলার এসেই দেখা যাবে। 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ শো এর রেকর্ড গড়েছে শাকিব খানের তুফান। ঈদ উপলক্ষে দেশের 129টি হলে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। কয়েকদিন ধরে সিনেমা হলগুলোতে হাউসফুল তুফানের প্রতিটি শো। সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা আয় করেছে এই সিনেমা। হল সংখ্যায় রায়হান রাফির তুফানের কাছে বাকি 4টি সিনেমা যেন নস্যি। ব্যবসায়িক দিক দিয়েও একাই দাপট দেখাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি। 3-4 বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে, সেটা পরাণ হাওয়া হতে পারে, প্রিয়তমা, সুরঙ্গ, এই সবগুলো ব্যবসা করেছে। সেই সবগুলোর জন্য কী হয়েছে, সিনেপ্লেক্সে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোটো ছোটো মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরও 10 থেকে 20টা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটু করে বাংলা ছবি আরও আগে যাবে। রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস, যেখানে চলছে ঈদের 5টি সিনেমা, যার মধ্যে এগিয়ে রয়েছে তুফান সিনেমাটি।
দর্শকদের চাহিদা অনুযায়ী ব্লকবাস্টার সিনেমাসে এই সিনেমার শো বাড়ানো হয়েছে দ্বিগুণ। বর্তমানে এই সিনেমার শো চলছে মোট 17টি। এমনকি ব্যবসায়িক দিক থেকে তুফান রয়েছে সবচেয়ে এগিয়ে। তুফান সিনেমা 6টা শো দিয়েছিলাম, পরবর্তীতে 12টা শো দিয়ে দ্বিতীয় দিনে স্টার্ট করেছিলাম, কিন্তু দর্শকের অনেক চাপের কারণে আজকে থেকে আবার 14টা করে শো চলছে। আশা করি সামনে আরও আমরা শো বাড়াতে হবে। এদিকে এমডি ইকবালের রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও সুমন ধরের আগন্তুক এখন পর্যন্ত আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। তুফানের তাণ্ডবে ঝরে গেছে রিভেঞ্জ, কিন্তু কি এর কারণ? সমস্ত সাংবাদিকরা আমাকে দেখাইতেছে যে ইকবাল ভাই আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অতএব তো এটা বোঝা যায় তো এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা যায় তারা তো একটা হিসেবে জিম্মি। এদিকে ভালো সিনেমার গল্প না পাওয়ার অভিযোগ দিয়েছেন দর্শকরা। গল্প নির্ভরও না, মেকিংও ভালো না, সরি রুড বাট এটাই ট্রুথ। আসলে বিদেশ থেকে মুভির নকল করে বানাইতেছে, ওইগুলা মুভিতে আমরা বেশি ইন্টারেস্টেড না। অন্যদিকে লায়ন সিনেমাসেও তুফানের তাণ্ডব। শো চলছে 12টি। প্রিয়তমার রেকর্ড অতিক্রম করার কথা জানান লায়ন সিনেমাসের হল মালিক। এছাড়া রিভেঞ্জ ও আগন্তুকের জন্য রাখা হয়েছিল 3টি শো। তবে 5 দিনে 100-র বেশি টিকিট বিক্রি হয়নি বলে জানিয়েছেন লায়ন সিনেমাসের হল মালিক। ডিস্ট্রিবিউটর পাবে 7 লক্ষ টাকার মতো অলরেডি শেয়ার মানি হয়ে গেছে। তো আমি আশা করি যে এই ছবিটা যদি এভাবেই চলতে থাকে মাইট বি প্রিয়তমাকেও ক্রস করবে। ঈদে মুক্তিপ্রাপ্ত ডার্ক ওয়ার্ল্ড চলছে 12টি সিনেমা হলে। সিনেমার বাজেট ছিল 3 কোটি টাকারও বেশি। তবে ঈদে মুক্তির পর সিনেমাটি আয় করেছে কত? স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ওখানে 3 লাখ টাকা সেল হয়েছে। আর জোন ব্লকস্টার তো চলতে আছে, এরকমই 5-6 লাখ হবে। আর বাকি হলগুলো তো সিঙ্গেল স্ক্রিন, তো ওগুলো তো হিসাব বললাম না, নামাবার পরে হিসাব হবে ওটা। বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা, আর এই সিনেমা একটা সময় কতটা জনপ্রিয় ছিল তারই অনন্য উদাহরণ বেদের মেয়ে জ্যোৎস্না। 20 লাখ টাকা বাজেটের সিনেমা সে সময় আয় করেছিল 20 কোটি টাকা। তবে বর্তমানে মানসম্মত সিনেমা না থাকায় হলমুখী হতে পারছে না দর্শক। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন দর্শককে হলে ফিরিয়ে আনতে বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করতে হবে মানসম্মত চলচ্চিত্র। তাহলেই ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ফিরিয়ে আনা সম্ভব চলচ্চিত্রের সেই স্বর্ণযুগকে। সুমাইয়া রাত্রি, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এর পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekon tv তে।